আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজধানীর মহাখালীতে 7তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোর 5টা 20 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভোর 3টা 40 মিনিটে আগুন লাগার খবর পায় সংস্থাটি। 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে মোট 8টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে আরও জানাতে মহাখালীর 7তলা বস্তি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আগুনের কারণে এখন কি পরিস্থিতি? সিনথিয়া, আপনি জানেন ঠিক সেহেরির ঠিক কিছু আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার কারণে কিন্তু বস্তিবাসী যারা এখানে ছিলেন স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আসলে ঘুমন্ত অবস্থায় ছিল, আমাদেরকে যতটুকু জানিয়েছে। এবং এরপরে তারা যখন আগুনের উপস্থিতি টের পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়, ততক্ষণে আসলে অনেকগুলো ঘর পুড়ে গেছে এমনটি জানিয়েছে। এরপরে ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিটের চেষ্টায় প্রায় 2.5-3 ঘন্টার চেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরে ধীরে ধীরে অগ্নি নির্বাপন হয়। এখন পুরোপুরি কিন্তু এখন আর আগুনের উপস্থিতি নেই, তবে জায়গায় জায়গায় 2-1 জায়গায় একটু ধোঁয়া উঠছে এমনটি দেখতে পাচ্ছি। এবং বস্তিবাসী যারা আছেন তারা তাদের শেষ যে সম্বলটুকু 2-1টি জিনিস যতটুকু বেঁচেছে তা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে টিন আছে, তাদের যতটুকু পোড়া যতটুকু যেখান থেকে বের করা যায় সেটুকু কিন্তু বের করার চেষ্টা করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে যখন আগুনের ঘটনা ঘটে সেই সময় কিন্তু এখানে একটি ট্রান্সমিটার বাস্ট হয়ে যায়। সেই ট্রান্সমিটারের কাজও কিন্তু বিদ্যুতের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করছে। এবং আমাদেরকে এখানে জানিয়েছে যে এখানে প্রায় 500টিরও বেশি বস্তিতে ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। এবং আশেপাশের কিছু ঘর এখনও অক্ষত রয়েছে, তবে বেশিরভাগ অংশই আসলে পুড়ে গেছে এমনটি বস্তিবাসী আমাদেরকে জানিয়েছে। এবং তাদের যে ঘরে যা ছিল সর্বস্বই আসলে মুরগি থেকে শুরু করে চাল ডাল এবং আসবাবপত্র যা আছে সব কিছু পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে, আমরা এমনটিই দেখতে পাচ্ছি। তবে ঘরের চালার উপরে যে টিন ছিল সেই টিনগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে বস্তিবাসী। এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, এই 7তলা বস্তিতে কিন্তু এবারই প্রথম নয়, এর আগেও বার কয়েক আগুন লেগেছে। এবং রাজধানীতে আগুন লাগলে একটি বিষয় আমরা সবসময়ই লক্ষ্য করি যে পানির উৎসের স্বল্পতা। সেই পানির উৎসের স্বল্পতার কারণে কিন্তু আগুন নেভাতেও অনেক বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তো সিনথিয়া, 7তলা বস্তি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। রাজধানীর শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদে ও ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে শাহবাগে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্ররা বলে, 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীন শাসন এই লাকিদের মতো শাহবাগীদের থেকেই সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা আবারও ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র ছাত্র জনতা কিছুতেই সফল হতে দেবে না। এ সময় ছাত্ররা দ্রুত সময়ে শাহবাগে পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনীর উপর নৃশংস পাশবিক বর্বরচিত হামলা করেছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্রসমাজ দেখে থাকতে কোনোদিন সফল হবে না। আমরা 24 ঘন্টার মধ্যে এসব শাহবাগীদের গ্রেফতার দেখতে যাচ্ছি। ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া 2.5 মাসের শিশু শায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গেল রাতে শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা জানায় পুলিশ। গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শায়ান। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়। শিশুর বাবা শিমুল ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। ওই লোকে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভয়াবহ হামলার ৫ বছর পরও বিচার পাননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মি। ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নওরিনের দাবি, নির্মমভাবে আহত করা হয় তাকে। সেই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনকি ছাত্রত্ব ফিরে পেতে ববিকে বারবার চিঠি দিয়েও উত্তর পাননি নওরিন। বরিশাল প্রতিনিধি আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। জান্নাতুল নওরিন উর্মি বুক ভরা স্বপ্ন নিয়ে 2015 সালে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী অবস্থায় সামাজিক ও রাজনৈতিক দলে নাম লেখান উর্মি। অল্প সময়ের মধ্যেই পরিচিত হয়ে ওঠেন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন দক্ষ সংগঠক হিসেবে। ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিবাদী অবস্থানের কারণে নজরে পড়েন ছাত্রলীগের সন্ত্রাসীদের। ভয়াবহ নির্যাতনের শিকার হন 2020 সালের 1 মার্চ। পরীক্ষা শেষের সময় একদম বিকেলবেলা কেউ ছিল না, এই জায়গা থেকে মূলত ঘটনাটা ঘটে ওখানে। উর্মির অভিযোগ, গণিত বিভাগের পরীক্ষা শেষ হওয়ার আগে উত্তরপত্র জোর করে টেনে নিয়ে তাকে হল থেকে বের করে দেন প্রভাষক সুজিত কুমার বালা। জ্যামিতি বক্সে থাকা কাটা কম্পাস দিয়ে উর্মিকে অসংখ্য আঘাত করে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আলিম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, মোহাম্মদ হাফিজ এবং আসাদুজ্জামান সহ বেশ কয়েকজন। রেগুলার প্রোগ্রাম করা বা ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্রদলের অ্যাক্টিভিটিস এগুলোই অপরাধ ছিল এবং তারা গোষ্ঠীগতভাবে ছাত্রলীগ পোস্টে ছিল, তারা গোষ্ঠীগতভাবে আক্রমণ করে ক্যাম্পাসে। শুধু আমার উপরে না, এই ছাত্রলীগের যারা আমার আসামি এরা আরো অনেক ছাত্রদেরকে মেরেছে। তার অভিযোগ, নির্যাতনের শিকার হওয়ার পরও বিচার মেলেনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এমনকি তদন্তের নামে তাকে হেনস্থা করা হয়েছে দিনের পর দিন। পরবর্তী সময়ে বারবার পরীক্ষা, ক্লাস এগুলোর অনুমতি চাইলেও দেয়া হয়নি। এখন পর্যন্ত আমি জানি না যে আমি আমার ক্লাস, পরীক্ষা বা পড়াশোনা কন্টিনিউ করব কিনা। আগের বিসির আমলের তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি, বর্তমানেও একই অবস্থা। তার কাছ থেকে একটি দরখাস্ত পেয়েছি, তার ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটি রিপোর্টের পরে ডিসিশন হবে। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে চান এই শিক্ষার্থী। জাহিদ রহমান, RTV। নিত্যপণ্যের দাম কমেছে চট্টগ্রামে। বাজারে ছোলা ও খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে, তবে চাহিদার চেয়ে বেশি আমদানির পরও বোতলের সয়াবিনের কৃত্রিম দেখা যাচ্ছে বাজারে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকায়। ব্রয়লার মুরগি 190 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম বেড়েছে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেল সহ নিত্য পণ্যের সরবরাহ কেমন? দামের বিষয়ে ভোক্তা ও বিক্রেতারা কি বলছে? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু আসলে একটু ঊর্ধ্বমুখী থাকে। একে তো রমজান, তার ভিতরে কিন্তু আসলে আরও সংকট দেখা দিয়েছে। ঠিক সেই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু চট্টগ্রামের বাজারে কিন্তু আসলে ভোজ্য তেল নাই বললে চলে। বিশেষ করে সয়াবিন তেল সেটা কিন্তু আসলে দোকানিরা জানিয়েছেন তারা যে চাহিদা দিচ্ছেন সেটা কিন্তু পাচ্ছেন না কোনোভাবেই। এবং একই সাথে অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা কিন্তু বাড়তির দিকে, যদিও রমজানের শুরুতে কিছু কমতে ছিল, এখন আবার কিন্তু আসলে বাড়তির দিকে দেখা যাচ্ছে। আমদানিতে কিন্তু রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে বর্জ্য তেল। এরপরও কিন্তু খাতুনগঞ্জে কিন্তু সেটা নাই বললে চলে। আমরা খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা এই খাতুনগঞ্জে যারা ডিলার আছে বর্জ্য তেলের, তারা যদি ক্যামেরার সামনে কথা বলে তাহলে কিন্তু তাদের যে পরিমাণ তেল দেওয়ার কথা তাদেরকে কিন্তু সেই পরিমাণ তেল দিচ্ছে না। অনেকেই কিন্তু ক্যামেরার অবর্তমানে আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যেহেতু 7টি কোম্পানি ভোজ্য তেল নিয়ন্ত্রণ করে, এই 7টি কোম্পানি কিন্তু তাদেরকে মনিটরিং করছে কেউ কোনো ধরনের ক্যামেরার সামনে কথা বলে কিনা।
যার কারণে তারা চাইলেও কিন্তু কথা বলতে পারতেছে না। তবে তারা জানিয়েছেন মিল মালিকদের কারসাজিতে কিন্তু আসলে এই ভোজ্য তেলের অবস্থা আজকে, কিন্তু যদি মিল মালিকরা আসলে তাদেরকে মাল দিত তাহলে কিন্তু তারা খুচরা বাজারে কিন্তু মাল সরবরাহ করতে পারত। এবং একই সাথে আসলে যে পরিমাণ চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছেন যে পরিমাণ ভোজ্য তেল এবং ভোজ্য তেলের বীজ এসেছে সেটা দিয়ে কিন্তু আরও 6 মাস বাংলাদেশে চলতে পারবে, তেলের কোনো সংকট নেই। তবে এই যারা তেলের ব্যবসায়ী তারা কিন্তু ভাসমান গুদাম তৈরি করে রেখেছে বঙ্গোপসাগরে কয়েকটি জাহাজে, এবং গতকালও সেখানে কিন্তু কোস্টগার্ড অভিযান চালিয়েছে। কোস্টগার্ড অভিযান চালিয়ে যে লাইটার জাহাজগুলো আছে সেগুলোকে কিন্তু আসলে যদি পণ্য থাকে দ্রুত খালাসের জন্য বলেছে, এবং যদি পণ্য না থাকে তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে তাদেরকে বলেছেন। এবং শুধু যে আসলে বর্জ্য তেল সেটাও না, এবং নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মানুষের নাগালের মধ্যে আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিছুটা নমনীয় আছেন বলে মনে করছেন সাধারণ পাবলিক। তবে গত পরশু দিনও সিটি টিকে গ্রুপের একটি গোডাউনে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে, এবং সেখানে 6000 লিটার তেল মজুত রাখার দায়ী তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে মনিটরিং এবং অভিযান আরও জোরদার করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। এবং একই সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মামলা বাণিজ্য করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি মোহাম্মদ মাহমুদুন নবীর বিরুদ্ধে। বাদীর সাথে সম্পর্ক না থাকলেও মামলার আসামি করা হয়েছে অনেক ভুক্তভোগীকে, এমন দাবি মামলায় এজাহারভুক্তদের। তবে অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন অভিযুক্ত ওসি। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার শিকার হন আব্দুর রহিম। সেই ঘটনার 7 মাস পর মামলা দায়ের করেন তিনি। মামলাটি তদন্ত ছাড়াই নথিভুক্ত করেন ওসি মোহাম্মদ মাহমুদুন নবী, যেখানে আসামি করা হয় বিএনপির অনেক নেতাকর্মীকেও। সম্প্রতি মামলার একাধিক আসামিকে আব্দুর রহিম নিজেই চেনে না বলে একটি কল রেকর্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন পর্যন্ত আমি শিওর না হলাম এই নামগুলো কিভাবে আসছে। ওসি কিন্তু টাকা ছাড়া কিন্তু আত্মনিয়ত কিছু দেখে না, তবে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করেছেন মামলার বাদী। 5 আগস্টের পর যদি কেউ বিএনপি হয়ে যায় এটা তো আমি দেখবো না। আমার উপর যারা হামলা করেছে আমি মূলত তাদের নামই দিয়েছি। আমার উপর যখন হামলা হয় তখন ওই সময় যে সাংবাদিকরা বা সাক্ষীরা যারা ছিল তারা দেখেছে তাকে। মামলার এজাহারে উল্লেখিত 23 নম্বর আসামি উপজেলা কৃষক দলের সভাপতি মমিনুর ইসলাম মমিন। মামলা নথিভুক্ত হওয়ার আগে সোর্সের মাধ্যমে ওসি টাকা দাবি করেন বলে অভিযোগ তার। আওয়ামী লীগের মিছিল থেকে তার উপর বাদীর উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু আমি একজন বিএনপির কর্মী হিসেবে কিভাবে আমার নাম সেখানে সেই মামলায় জড়ানো হলো। এছাড়া এজাহারের অন্য আসামিরাও বাদী ও ওসির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে তাদেরকে ফাঁসানোর অভিযোগ করেছেন। আমি যে আসামি মানে বাদীও আমাকে চেনে না, আব্দুর রহিম তাকে আমি চিনি না, সেও আমাকে চেনে না। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ওসি। মামলা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের শনাক্তের কথাও জানান তিনি। বাদী বা বিবাদী যারা তারা হয়তো স্বার্থের ক্ষতি হয়েছে তাদের, যার কারণে হয়তো এই ধরনের কথা তারা বলে থাকতে পারে। এই ঘটনায় ওসির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার। অভিযোগ পেলে আমি তদন্ত করব, দেন আমি কমেন্টস করব। এখন আপনি আপনার স্বাধীনতা আছে, আপনি যা খুশি তাই বলতে পারেন। আমার কাছে অভিযোগ আসবে, আমি অভিযোগ তদন্ত করব অফিসার দিয়ে, দেন আমি বলবো যে সে নিচে না নেয় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে 48 ঘন্টার মধ্যে চার্জশিট প্রদান ও ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে হাতীবান্ধা উপজেলা কৃষক দল। আব্দুল হামিদ, RTV। সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল, নারকেলি কুল সহ নানা জাতের কুল চাষ। বাণিজ্যিকভাবে সব কুল বাগান করে অনেকেই পেয়েছে সফলতা। এদিকে ঝালকাঠির মাটি কুল চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে কুল চাষের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি কুল চাষ হয় বিজয়নগরে। অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ ও রোগবালাই কম হওয়ায় এই উপজেলায় বাড়ছে কুল চাষ, পাচ্ছেন সফলতা।
উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল সহ নানা জাতের কুল আবাদ করছেন। অনেকে শখের বশে বাড়ির আঙ্গিনা ও জমিতেও চাষ করছেন কুল। ভালো ফলন আর লাভজনক হয় বেকার যুবক ও স্থানীয়রাও আগ্রহী হচ্ছেন কুল চাষে। গত বছর আমি বিক্রি করছি 1,80,000, এবার আশা করা যাচ্ছে যে 6 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কুমিল্লা, ফেনী, এইদিকে হবিগঞ্জ, মাধবপুর এলাকা থেকে পাইকারি লোকরা এখান থেকে কুলগুলা নিয়ে যায়। এই বড়ই যারা একবার নেয় এরা আবার বারবারই নেয়। তো বড়ইগুলো অনেক মিষ্টি, ফরমালিন মুক্ত। এদিকে ঝালকাঠি সদর উপজেলার দেউরি, কিস্তাকাঠি, রাজাপুর, নৈকাঠি সহ বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে কুল চাষ। এসব এলাকায় বলসুন্দরী, বাউকুল, আপেল কুল ও নারিকেলি কুল সহ বিভিন্ন জাতের কুল আবাদ হচ্ছে। মাত্র একবার বাগান করার পরে প্রতি একরে 15 থেকে 20 টাকা খরচে 2.5 থেকে 3 লাখ টাকার ফলন পাওয়া যায়। তাই কৃষকদের পাশাপাশি শিক্ষিত যুবকরাও ঝুঁকছেন কুল চাষে। আপনার 1-2 বছর হয়তোবা কিছু চালান খাটান লাগে, তারপরে আর কোনো খরচ নাই। আমাদের দেখা দেখি এখন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বা আমাদের জেলায় অনেকেই প্রজেক্ট করতে আছে। লাভজনক হওয়ায় স্থানীয় বেকার যুবকরা কুল চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 46 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের যে দায়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন রাশিয়ার কাছে এই প্রস্তাব উপস্থাপন করবেন তিনি। পরবর্তী সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের তরফে নতুন করে আলোচনায় বসার ঘোষণা দেওয়ার পর কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইসরায়েলের প্রতিনিধিরা। জাতিসংঘ ও ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের সব অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে শিশুসহ নিহত হয়েছে অন্তত 8 জন। এদিকে বন্দি 5 লেবানিজকে ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। এদিন ইসরায়েল লেবানন সীমান্তের সীমানা নির্ধারণে আলোচনার ঘোষণা দিয়েছে তারা। অন্তহীন সময়ের জন্য সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান করার কথা জানিয়েছে দখলদাররা। পাকিস্তানের ট্রেনের সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির হাতে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারকারীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর অন্তত 16 জন নিহত হয়েছে। গতকাল সশস্ত্র গোষ্ঠীটি রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। এরপর বেলুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। জানা যায় ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনের 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।